আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলা নিত্যদিনের মতো আপনাদের সাথে শেয়ার করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আবার এসেছি। পুরনো একটা বিষয়, দীর্ঘদিনের পুরনো একটা সমস্যা, সংকটকে সামনে নিয়ে আবার নতুন করে আলোচনা হচ্ছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে গ্রামের প্রতিটি পাড়াগাঁয়ে, স্কুলে, কলেজে, সব জায়গায়। সেটা হলো স্কুল কমিটি, কলেজ কমিটি। এর উপর কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার প্রথম প্রশ্ন, যে শিক্ষা প্রতিষ্ঠান কি পাঠদানের জন্য না কমিটি কমিটি খেলা করার জন্য? আমি আওয়ামী লীগ জামানায় এই সম্পর্কে একটা ভিডিও করেছিলাম। তা আমার ভিডিওর মূল্য কি? শফিক আহমেদ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। তো এই যে বিষয়টা, যে শিক্ষা প্রতিষ্ঠান কি পাঠদানের জন্য? মানুষ গড়ার কারিগর হিসেবে যারা এখানে কাজ করেন, সে শিক্ষকরা গুরুত্বপূর্ণ না এই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ? এই বিষয়টি নিয়ে আমি পূর্বেও একটা ভিডিও করেছিলাম, কিন্তু আমার ভিডিওর তো ওইরকম দাম নাই, মূল্য নাই। সাধারণ গরিব, অসহায়, সাধারণ অসুস্থ মানুষের কথা কে, অখ্যাত মানুষের কথা কে শুনে? তারপর বলে যেতে হবে, বলতেই হবে। ওই জন্য আমি হতাশ না, হতাশ হওয়ার লোক আমি না। কারণ কথা বলতে হবে, কথা বলতে হবে। নীরব থাকার কোনো সুযোগ নাই। নীরবতা কিন্তু দুর্নীতিবাজের পক্ষে যায়, নীরবতা অন্যায়ের পক্ষে যায়। আমিও টুকটাক অন্যায় করি না, অনিয়ম করি না, মিথ্যা বলি না, এটা ঠিক না। তারপরও সঠিক রাস্তায়, সঠিক পথে সন্ধান দিতে হবে। এটাই হলো আমি নিয়ম বলে মনে করি। এখন মূল বিষয় হলো আমার, যে শিক্ষা প্রতিষ্ঠান কি পাঠদান করার জন্য, এখান থেকে শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য, শিক্ষকরা শিক্ষা দেবেন, শিক্ষার্থীরা শিক্ষা নেবেন, এই জন্য কি এই প্রতিষ্ঠানটা হয়েছে? নাকি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এখানে একটা কমিটি হবে, সেই কমিটি নিয়ে রাজনীতি হবে, রাজনীতি চর্চা হবে, খেলাধুলা হবে, কোন দল কখন, কে কোথায়, কখন, কিভাবে এই কমিটিগুলো হবে, এই নিয়ে সারাটা বছর এই স্কুল কমিটি নিয়েই স্কুলে চর্চা হয়, গ্রামে চর্চা হয়, সমাজে চর্চা হয়, রাষ্ট্রে চর্চা হয়। এইটা কি কাঙ্ক্ষিত ছিল? এটা কাম্য ছিল? যে সরকারই আসে, রাষ্ট্রের যত পরিবর্তনই হোক, কিন্তু এই জায়গাটা সেই জায়গায় রয়ে গেছে। এর কারণ কি? এর কারণ কি? আবার এইসব নেতারা, এইসব শিক্ষামন্ত্রীরা, এইসব রাষ্ট্রনায়করা, মহানায়করা যখন বক্তৃতা দেয়, তখন বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষকরা সমাজের, রাষ্ট্রের বিবেক। কিন্তু বাস্তবে শিক্ষা কমিটি ইম্পর্টেন্ট, শিক্ষক বা শিক্ষার্থীরা ইম্পর্টেন্ট নয়। এটাই তো আমরা যুগের পর যুগ দেখে আসছি। এখন এটা অনেক দিনের পুরনো পুঞ্জীভূত সমস্যা, কিন্তু চলে আসছে। খেলারাম খেলে যা। সাম্প্রতিককালে এটা হাইকোর্ট পর্যন্ত গেছে। 5ই আগস্টের পর, সরকার পরিবর্তনের পর একটা নির্দেশনা আসছিল, বিভিন্ন সময় নির্দেশনা আছে, গ্রাজুয়েট ছাড়া এখানে কেউ সভাপতি হতে পারবে না। কারণ এই শিক্ষকরা সবাই গ্রাজুয়েট, অতএব তাদের নেতৃত্ব দিতে হলে একজন গ্রাজুয়েট লাগবে। আমরা হাততালি দিলাম, খুশি হলাম। তারপর আসলো কি, যে এখানে সরকারি কর্মকর্তারা স্কুলের সভাপতি হবে। তারপর কি শুনলাম? হাততালি দিলাম যথারীতি। তারপর শুনলাম যে নবম গ্রেড, 11 গ্রেড, কি বলে টলে, এই সমস্ত পর্যায়ের কর্মকর্তা লাগবে। তারপর শুনলাম অবসরপ্রাপ্ত নবম গ্রেড কর্মকর্তা হলেও চলবে। এখন এইসব গ্রেড ট্রেড তো বুঝি না, তাই বুঝি খুব উচ্চ পর্যায়ের কর্মকর্তা, অফিসার এরা হবে। হাততালি দিলাম যথারীতি, কারণ আমার কাজ তো হাততালি দেওয়া। গরিবের কাজ কি, অসহায় দুর্বলের কাজ কি? হাততালি দাও।
এখন আবার শুনলাম না, এইটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, সুপারিয়র কোর্ট স্থগিত করছে, ওটা হবে না। কি অদ্ভুত কারবার! তা কি হবে, কি হবে, কি এসব কেন লাগবে? শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা পাঠদান দিচ্ছেন কিনা, শিক্ষার্থীরা পাঠদান করছেন কিনা, শিক্ষার্থীদের পরিস্থিতি কি, পরিবেশটা কি, শিক্ষা প্রতিষ্ঠানের যে অবকাঠামো তারকে উন্নত করা, এইটি তো কাজ সরকারের। কমিটি খেলা, কমিটির সদস্যরা বা কমিটির সভাপতি কি ক্লাস নেবে? আমার এই প্রশ্নটা আপনারা সবাই করুন যদি যৌক্তিক মনে করেন। আমি একা বললে তো কিছু হবে না। শিক্ষা প্রতিষ্ঠান কি শিক্ষা পাঠদানের জন্য, নাকি এখানে কমিটি খেলার জন্য? সরকার, অশোক দাস এই শিক্ষক, প্রধান শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আইনো আমার ছোট ভাইয়ের মতো, আমি চিনি। ওয়াহিদ ভাই এসেছিলেন, ওয়াহিদুল ভাই খুবই সচেতন মানুষ, আরো অনেকে আসছেন। তো অশোক দাসকে আমি চিনি, ঢাকা ইউনিভার্সিটির বাংলার ছাত্র, এখন একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। সেই প্রাইমারি স্কুলেও কমিটি আছে। মিথ্যা সাকিন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। তা আমি মূল প্রসঙ্গটা আসি। আমি ওর চোখে দেখছি না, সমস্যা আছে, আমার আবার অনেক সমস্যা থাকে, শারীরিক সমস্যা। তো আপনারা আসুন, শুনুন, হ্যাঁ, আপনাদের না শোনার অধিকার আছে, আমার বলার অধিকার আছে। তো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইমারি স্কুলের কমিটি হওয়ার জন্য রাজনৈতিক দাঙ্গা ফ্যাসাদ, আলোচনা সমালোচনা, চায়ের দোকান, তুফান চলে সমাজে। এমনকি অপ্রীতিকর ঘটনাও ঘটে প্রাইমারি স্কুলের সভাপতি হওয়ার জন্য। তারপর তো মাধ্যমিক পর্যায়ে আছে, সেখানে আবার নিয়োগ বাণিজ্য আছে, বুঝতে পারছেন? টাকা যেখানে আছে গন্ডগোল সেখানে আছে, অর্থ যেখানে আছে গন্ডগোল সেখানে আছে। সে হোক মসজিদ, সে হোক মন্দির। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা যেমন চায়, অন্য শিক্ষকরা তেমন চায়। সহকারী শিক্ষকরা বলেন বসের বাইরে গেলে সুবিধা অসুবিধা কম পাবে, সভাপতি খেলাটা শিক্ষকরাই করেন। তারা এমন সভাপতি নিতে চান যাতে তাদের, আপনারা চাইবি, আমরা যখন খেলবো, তখন কমিটি যখন হবেই, তখন তো শিক্ষকরা চাইবেন যে তাদের পছন্দের মতো একটা কমিটি করতে, আর রাজনৈতিক দলেরা চাইবেন তাদের পছন্দের মতো একটা কমিটি করতে, আবার প্রভাবশালীরা চাইবেন তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে। এইটাই তো আমার বক্তব্য, এইটাই তো কথা। অর্থাৎ সবাই লড়াই করে বাঁচতে চায়, অধিকার, অন্যায় অধিকার হোক, অন্যায় আবদার হোক, সেটা প্রতিষ্ঠিত করতে চায়। এই তো খেলা। সে কারণে আমি বলছি যে শিক্ষা প্রতিষ্ঠান কি শিক্ষা পাঠদানের জন্য শিক্ষার্থীদের, না কমিটি খেলার জন্য? পরিস্থিতিটা সামগ্রিকভাবে যদি বিবেচনা করেন, যে দেখা যাচ্ছে বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠান এটা কমিটির জন্য, যার জন্য শিক্ষার সংখ্যা বাড়ছে, মান কমে যাচ্ছে, শিক্ষকরা রাজনীতিতে জড়িয়ে পড়ছে। কেন জড়িয়ে পড়ছে? ওই যে এক ভাই এইমাত্র লিখেছেন, শফিক সাহেব, যে এমপি ডেকে বলে একে সভাপতি করেন, হেডমাস্টার আবার থাকে সাধারণ সেক্রেটারি, পদাধিকার বলে কমিটির সেক্রেটারি, তো তাকে ডেকে বলে যে অমুককে সভাপতি করে নিয়ে আসে। তখন সে অটোমেটিক্যালি রাজনীতির মধ্যে ঢুকে গেল, প্রধান শিক্ষক। তখন সে চায় যে তার নিয়ন্ত্রণও কিছু থাকুক। এইভাবেই তো এটা হচ্ছে। এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, এখন আবার শুনছি না এটা স্থগিত হয়েছে, আবার শুনবো না এটা সরকারি আমলারা হয়তো চাইবে তাদের প্রভাব প্রতিপত্তি যাতে থাকে, সেটা হোক। কিন্তু বাস্তবতাটা কি, সত্যিকারের পিকচারটা কি? আমার কথা সেইটা। আমার কোনো মাহমুদুল্লাহ রিয়াদ, থ্যাংক ইউ ভেরি মাচ, শাকিল মির্জা, আগেও বলেছি। এই পরিস্থিতিটা কতদিন বিদ্যমান থাকবে, কতকাল বিদ্যমান থাকবে? একটা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কোন দিকে ঠেলে দিচ্ছি? কোন দিকে ঠেলে দিচ্ছি? কি শিক্ষা দিচ্ছি? আদৌ কি শিক্ষা হচ্ছে? এখন যদি প্রধান শিক্ষক বা শিক্ষকরা এমপি সাহেবের বা রাজনৈতিক দলের প্রভাবের নেতাদের সাথে নির্দেশ পালন করে, সেক্ষেত্রে তাদেরকে তো স্কুলে না আসলেও চলে। 9টার স্কুল 12টায় আসলো, সে তো এমপি সাহেবের লোক। শিক্ষক হয়ে গেল এমপি সাহেবের লোক, শিক্ষক হয়ে গেল রাজনৈতিক নেতার লোক। ক্লাস করালাম না, আজকে ছুটি দিয়ে দিলাম, আজকে নিজে ছুটি নিলাম। এই অরাজকতা
পরিস্থিতিটার জন্য রাজনৈতিক দলেরা, রাজনীতিবিদরা, রাষ্ট্র সরকার সবাই দায়ী। এখন শিক্ষকদের শিথিলতা, শিক্ষার্থীরা, তারা তো শিক্ষার্থী, তারাও একটা শিথিল, স্যার আজকে ক্লাসে আসতে পারে, নাও আসতে পারে, তো পাঠদান একটু কম করি, বা পড়াটা মুখস্থ করার দরকার নাই, পড়াটা মানে মনোনিবেশ করার দরকার নাই, কালকে স্যার আসবে না, প্রায়ই আসে না স্যার। কেন আসে না? স্যারের ক্ষমতার উৎস কি? স্যার কেন আসে না? কিন্তু এই কারণেই বলা হয় একটা কমিটি। এখন সেই কমিটিতে যদি থাকে চৌকিদার, দফাদার, তারপর এই সমস্ত কমিটি, সেখানে উচ্চ পর্যায়ের লোক যদি থাকে, সুশীল সমাজের লোক থাকে, সেও তো একটা রাজনৈতিক বলয়ের মধ্য থেকেই এসেছে। রাজনৈতিক নেতারা ইদানিং অশিক্ষিত হওয়ার কারণে তারা, আমি কয়েকদিন আগে দেখতে পেলাম যে নিজে থাকতে পারছে না, বিএস পাস না, তো সেক্ষেত্রে তার একটা ছেলে বা মেয়ে আছে ঢাকা বা আমেরিকায় থাকে বা কোথাও, তাকে সভাপতি করে, বা তার এক আত্মীয় বা তার একটা ঘনিষ্ঠজন তাকে সভাপতি করে। অর্থাৎ রাজনীতির পারিবারিক প্রভাব এই প্রতিষ্ঠানে গিয়ে ঢুকিয়ে দিলাম। এই তো আমাদের কাজ। ফরহাদ হোসেন তালুকদার, দোহা, কাতার থেকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখন এই পরিস্থিতিটা চলতে দেওয়া উচিত। এখন ডক্টর ইউনূস সাহেবের ক্ষেত্রে একটু, খালেদা জিয়া তো টিচার না, শিক্ষক বান্ধব না, শেখ হাসিনাও শিক্ষক বান্ধব না, এরশাদ তো সেনাবাহিনীর লোক। এখন ডক্টর ইউনূস সাহেব আবার শিক্ষক, তার ফার্স্ট ক্যারিয়ার লাইফ বা তার মূল পরিচয়, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন প্রথম জীবন, অর্থাৎ ওইটাই তার মূল। সে কেন পারতো না? একটা বছরের বেশি হয়ে গেল, সে তো পারতো এখানে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে, পারতো না? এটা তো একটা অর্ডার, সেই অর্ডারের আবার হাইকোর্টে গেল। এখন সেখানে দেখি দলীয় অ্যাডভোকেটরা দাঁড়িয়েছে, পক্ষে বিপক্ষে কারা দাঁড়ালো? দলীয় অ্যাডভোকেটরা, বৃহৎ দলের অ্যাডভোকেটরা। কারণ তারা দেখলো এখানে হয়তো জামাত ঢুকে গেছে, এই আদেশটা জামাত করিয়েছে, জামাতের লোক সরকারি কর্মকর্তা হিসাবে প্রভাব বিস্তার করেছে আগেই, অতএব তারা এখানে ঢুকবে, অতএব বিএনপি বোধহয় হাইকোর্টে গিয়েছে এবং ঠিকই তারা উদ্ধার করে নিয়েছে। স্কুল কমিটি অশিক্ষিত লোক দ্বারা পরিচালিত হয়, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গুড। এখন আমি কমিটিই চাই না। স্কুলে কেন কমিটি লাগবে? ইউনো সাহেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছে, তারা দেখভাল করবেন, তাদের সরকার গভর্নমেন্ট মনিটরিং করবেন স্কুলগুলিকে। একটা উপজেলা আজকাল যাতায়াত ব্যবস্থা যাই বলেন, যেভাবে বলেন, যাতায়াত ব্যবস্থা ভালো। শাহিদুল ইসলাম শাহেদ ভাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো। অতএব তারা অফিস এসি রুমে বসে থাকবেন তা তো না, তারা আসবেন, ভিজিট করবেন। আমরা ছোটবেলায়, আজকে ভিজিটর আসবে, আগের দিন আমরা স্কুলের চারপাশ পরিষ্কার করে একটা হুলস্থুল পরিস্থিতি, ধোয়া পাকলা করে সবাই একেবারে ফিটফাট ভালো কাপড় চোপড় পরে, গরিব মানুষ তো, তারপরেও ধুয়ে টেকা শুকিয়ে টুকিয়ে সেগুলো পরে যাইতাম। আজকে ইন্সপেক্টর আসবে, তারপর তাকে ফুলের মালা দিতাম, তারপর কবিতা পাঠ করতাম, তারপর তাকে খুশি করতাম, প্রশ্ন করতো, ক্লাসে ঢুকে উত্তর দিতাম। সে কি একটা এলাহি কারবার, এলাহি কারবার। কিন্তু এখন সেই টিওনো সাহেব তিনি আসতে পারেন। তারপর শিক্ষা মাধ্যম স্পেশালি একটা ডিপার্টমেন্ট দুইটা আছে, একটা প্রাথমিক শিক্ষা অফিসার, একটা মাধ্যমিক শিক্ষা অফিসার। তো তারা সেখানে বসে কি করে সেটা যদি শুনেন, আমি যদি আমার উপজেলারটা বলি, তাহলে আমি সব উপজেলার খবর রাখি। আপনি যে যাই মনে করেন, হুমায়ুন শিকদার, থ্যাংক ইউ, আর একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি, খুবই ভালো মনের মানুষ, রাজনীতি চর্চা করেন, ইতিহাস পড়েন। তো আমি সব উপজেলারই খবর রাখি, আপনি যাই মনে করেন। আমি ক্ষুদ্র মানুষ, এটা ঠিক, কিন্তু চেষ্টা করতে ভুল করি না, যতটুকু সাধ্য সামর্থ্যের মধ্যে আছে। যদি আমি আমার উপজেলার কথা বলি, সেখানে যে কি হয় সে যদি শুনেন, যে মানে স্কুলের হেডমাস্টার তো কেক নেয়, ফান্টা নেয়, পেপসি নেয়, কেন? আজকে স্যারে আসবে, এজন্য সে ক্লাস না নিয়ে স্যারের সেবায় কেক ফান্টা নেয়। বুঝতে পারছেন? আপ্যায়ন করে, কমলা, আপেল, এই সমস্ত বাজার সদাই করে 2 দিন আগে থেকে হাজবেন্ডকে সাথে নিয়ে। কারণ কি? স্কুলে কালকে স্যারে আসবে। যাই হোক, সেটা হতেই পারে, মেহমান আপ্যায়ন করা ভালো, বরিশালের মানুষ আবার আপ্যায়নে ভালো। তো সেখানে কমিটির কি প্রয়োজন? আজকাল
উপজেলার থেকে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে কতক্ষণ লাগে? 15 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ 30 মিনিট। কমিটি কি দেখাশোনা করবে? তো এই শিক্ষকরা কার কন্ট্রোলে, কার নিয়ন্ত্রণে? গভর্নমেন্টের কন্ট্রোলে। গভর্নমেন্টকে উপজেলা শিক্ষা অফিসার, তো তার সাথে তাদের দেখা করলেই তো হয়। এখানে তো এই সমাজের আলগা প্রীতির দরকার নাই। এই কমিটিটা কেন চাপিয়ে দিচ্ছে? এবং এই কমিটিকে কেন্দ্র করে নির্বাচন হয়। সে নির্বাচনের পোস্টার, খরচা পাতি, জৌলুস, জাকজমক যদি দেখেন তাহলে মনে হবে জাতীয় নির্বাচন তাদের কাছে অসহায়। কারণ আমি ঢাকার শহরের বাসিন্দা হিসেবে আমি দেখেছি টিএনটি স্কুল, বিকারুন্নেসা স্কুল, আইডিয়াল স্কুল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, অনেক অসংখ্য স্কুলের নির্বাচন আমি উপভোগ করতাম। পাশ থেকে হাঁটতাম আর ভাবতাম, এই আমাদের শিক্ষা, এই আমাদের দীক্ষা, এই আমাদের দেশ, এই আমাদের রাষ্ট্র, এই আমাদের সরকার। এটাই হচ্ছে। বাজার কমিটির সভাপতি দাঁড়িয়ে গেল স্কুল কমিটির সভাপতি পদে, কসাই কালু দাঁড়িয়ে গেল সভাপতি পদে, বিত্তবান দাঁড়িয়ে গেল সভাপতি পদে। তারপর লড়াই লড়াই লড়াই, বাঘে মহিষে লড়াই। এটা দেখেছি, নিজের চোখে দেখেছি। আমার সাক্ষীর কোনো দরকার নেই। আমি এবার সাক্ষী টেকিতে বিশ্বাসী না। মানে আমি আমার নিজের চোখ থেকে আমি দেখে থাকি। আপনারাও দেখে থাকেন, আমি একা দেখবো কেন? পোস্টারে 6 লাখ কোটি কোটি টাকা খরচ করে ফেলে এইসব স্কুল কলেজে। তো সারা বাংলাদেশের চিত্রটাই এরকম। সেখানে মেম্বার সদস্য হওয়ার পর তারপর একটা সভাপতি হয়। এই সদস্যদেরকে আবার ক্রয় করা যায় 10,000 20,000 স্কুল অনুযায়ী, স্কুলের পজিশন অনুযায়ী 2 লাখ 4 লাখ 5 লাখ আছে, দিয়ে ক্রয় করা যায়। তারপর সভাপতি হয়। তার লাভটা কি? এত দেশপ্রেমিক, এত দেশকে ভালোবাসে, এত শিক্ষাকে ভালোবাসে, এত মানুষকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, তার নির্বাচনে যে টাকাটা খরচ হয়েছে সেইটা যদি ওই এলাকার গ্রামের খরচ করে তাহলে ওই গ্রামে ফুল গোলাপ ফুটবে, প্রতিটা রাস্তায় প্রতিটা বাড়ির সামনে গোলাপ ফুল ফুটবে। অথচ ওখানে দরিদ্র ছাত্রছাত্রী আছে, তাদের ফর্ম ফিল আপের টাকা হয় না, তাদের আর্থিক সহযোগিতা করতে পারে যদি সেবা, সেটা হয় না। কেন? কারণ ওখানে 2টা 3টা নিয়োগ দিতে পারলে মাশাআল্লাহ খরচের টাকা ওইটা ব্যবসা হয়ে যাবে। এরপর রাজনৈতিক প্রভাব খাটানো যায়। আমি সভাপতি ছিলাম, আমি এই স্কুলের সাবেক সভাপতি ছিলাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন সর্বশেষ পরিস্থিতি যে এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছে, আবার আদেশ হয়, আবার নিষেধাজ্ঞা আসে, রিট আসে। এখন এটা কি হবে কি? কিন্তু আমার প্রশ্ন সেটা না। কেন এখানে কমিটি প্রয়োজন? শিক্ষা প্রতিষ্ঠানে, গ্রাম অঞ্চলের একটা শিক্ষা প্রতিষ্ঠানে এখানে রাজনীতি এবং কমিটির কেন প্রয়োজন? এই সেই রাজনীতিবিদরা, কালপ্রিট, মানে জানোয়ার, লুটপাটকারী এই রাজনীতিবিদরা মসজিদ কমিটি, মন্দির কমিটি কেন দরকার হবে? মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? সরকারের ঘর না। আই ডোন্ট কেয়ার গভর্নমেন্ট। একটা মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বুঝলেন? একটা কথা বলি, একসময় কাঁচা মসজিদ ছিল, কাঁচা পাকা ঘর, বাঁশের ঘর, নিচের কাঁচা মাটি। তো মসজিদ ছিল কাঁচা, কিন্তু আমাদের ঈমান ছিল পাকা। আজকে মসজিদে হয়েছে এসি, মসজিদে হয়েছে টাইলস, চাকচিক্য, বাট ঈমান হয়েছে ফাঁকা। বুঝতে পারছেন? এই তো হইল। তা আমার আসল ঈমান না আমার আসল কমিটি? আমার কি টাইলস ইম্পর্টেন্ট না আমার ঈমান ইম্পর্টেন্ট? এসি ইম্পর্টেন্ট না আমার রুহানি শক্তি ইম্পর্টেন্ট? কেন বুঝতে চায় না এই মানুষগুলা? সরকার, রাষ্ট্র। মন্দিরে আপনি প্রার্থনা করবেন, মন্দিরে আপনি পূজা অর্চনা করবেন, এখানে কমিটির কি ভূমিকা থাকতে পারে? কমিটি কি দালাল? কমিটি কি আপনাকে স্বর্গে পাঠাবে? আজকাল তো আবার বেচতে পাঠানোর টিকিট পাওয়া যায়। তো সরকারকে যদি সংস্কার করতে হয়, যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, মন্দির, মসজিদ, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে কমিটির এই বলয় থেকে মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে। কেন কমিটি লাগবে? এখানে একজন ইউনো সাহেব আছেন, এক উপজেলায় একজন মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, অফিস আছে,
প্রাথমিক শিক্ষা অফিসার আছেন, তারপর কেন কমিটি লাগবে? তারা দেখাশোনা করবেন, শিক্ষকদেরকে তারা কন্ট্রোল করবেন, শিক্ষক নিয়মিত স্কুলে আসে কিনা, পাঠদান করেন কিনা, তা সেহেতু কন্ট্রোল বাই গভর্নমেন্ট, গভর্নমেন্টের একটা অর্গান আছে উপজেলায়, এখানে কমিটির কি প্রয়োজন? এখন একটা কথা বলি শোনেন, আমাদের দেশে কে জানি বলেছিল, সব মনে থাকে না তো, উদ্যোক্তাদের চাইতে দালালের দাম বেশি। যে সমাজে দালালের দাম বেশি কৃষকের চেয়ে, কৃষকের উৎপাদিত পণ্য দালালের লাভবান হয় বেশি, সেই দেশটা কেমন হতে পারে? তো স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দিরে কমিটির কেন? শিক্ষকের চেয়ে কমিটির সদস্যের দাম বেশি। আক্তার হোসেন মিলন অত্যন্ত সচেতন, সুজিত গরামি কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের খুব কাছাকাছি, দুইজনই খুব কাছাকাছি মানুষ এবং কাছের লোক, আমার ভালো লাগে, আমার কিছু ভাবে, কিছু একটা ভাবে অন্তত, বুঝছেন? তো এই দুইজনকেই বলি, আপনারাও কথাটা বলেন, যদি যৌক্তিক বডি করেন, আর অযৌক্তিক হলেও বলেন যে আমার এই কথাগুলো অযৌক্তিক হয়েছে, ঠিক হয়, আলোচনা করি, সমালোচনা করি। এটা কি হবে জানেন? এটাই হলো বিউটি অফ সোসাইটি, সমাজের সৌন্দর্য। মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির ভূমিকাটা হলো দালালি, গরুর দালাল, বেশ্যার দালাল, মাগির দালাল। কেন লাগবে? ধর্ম মন্ত্রণালয় আছে, নির্বাহী কর্মকর্তা আছে। বারবার বলছি, একজন নির্বাহী কর্মকর্তা, আজকাল যাতায়াত ব্যবস্থা একটা উপজেলায় এত ভালো যে একজন নির্বাহী কর্মকর্তা এনাফ। আর নির্বাহী ইওনো সাহেবদের বয়স থাকে কম, তো খুবই অল্প বয়স, একদম যুবক। তো সে গাড়ি আছে, তার ড্রাইভার আছে, পিয়ন সহকারী আছে, লোকবল আছে, সে মুভ করবে সারাদিন, অসুবিধা কি? সে দেখবে কোথায় কি সমস্যা, সলভ করবে। শিক্ষিত মানুষ, সেইখানে কেন কমিটি লাগবে? এই রাজনীতিবিদরা, এই বৃহৎ রাজনৈতিক দলগুলি এগুলি সৃষ্টি করে, তাদের রাজনৈতিক প্রভাব বলয় সৃষ্টি করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, আমাদের শিক্ষিত তরুণদের মানে শিক্ষার্থীদের ধ্বংস করছে, আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। একটি দেশের ভবিষ্যৎ, একটি দেশের সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। একজন কৃষকের মুখ মলিন থাকে, একজন দালালের মুখ হাসি খুশি থাকে। একজন কৃষক বাজারে গিয়ে তার পণ্য বিক্রি করে মুখ ব্রাইট হয় না, উজ্জ্বল হয় না, ফিরে আসে মলিন করে। আর দালাল বাজার শেষে, হাট শেষে সে বাড়ি যায় অট্টহাসি হাসতে হাসতে, বাজার করতে করতে। কেন? শিক্ষক বাড়িতে যায় মুখ মলিন করে, শিক্ষার্থীতে বাড়িতে যায় মুখ মলিন করে, কিন্তু ওই কমিটির লোকেরা হাসতে হাসতে চায়ের দোকানে বসে গল্প করে। কমিটি খেলা বন্ধ করেন। মসজিদ মন্দির গির্জা শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির কোনো প্রয়োজন নেই। রাজনীতিবিদরা এরপর ফ্যামিলি কমিটি চাপিয়ে দেবে, ফ্যামিলি কমিটি চাপিয়ে দেবে যে পরিবারেও একটা কমিটি থাকতে হবে। কারণ এক ভাই আওয়ামী লীগ করি, এক ভাই বিএনপি করি, এখন আবার এক ভাই জামাত করে, এখন নতুনে একটা বাচ্চা ছেলে আছে, তা তুই এনসিপি কর। অতএব ফ্যামিলির মধ্যে 3টা কমিটি থাকতে হবে। তারপর মাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে হবে, বাপকে প্রধানমন্ত্রী বানাতে হবে, বানাইয়ে একটা কমিটি করে দেন। এই কমিটি খেলা বন্ধ করে। মসজিদ মন্দিরে কমিটি লাগে যে দেশে, সেই পরিচালক থাকে, ব্যবস্থাপনা করবে ইউনো, ব্যবস্থাপনা করবে তার উপজেলা প্রশাসন। কারণ আগের দিন তো নাই, এখন ইউনো সাহেব তার সরকারের গাড়ি দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় উইদিন 30 মিনিটস পৌঁছে যেতে পারে। আমি এটা বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? শিক্ষা অফিসার আছে 2জন, কৃষি অফিসার আছে 1জন। এই কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসারকে এই গ্রাম গায়ে ওই উপজেলা কৃষকরা কেউ চেনে না। চেনে কারা? রাজনীতিবিদরা। চেনে কারা? যুব দলের লোকেরা। চেনে কারা? ছাত্র দলের, যুবলীগের লোকেরা। তাদের ট্রাক্টর পায় কেনা? ছাত্রলীগের লোকেরা। ট্রাক্টর পায় কে? ছাত্র দলের লোকেরা। এখন আবার জামাতরাও পাবে বা পায়, এনসিপিরাও পায়, পারলে পায়, না পারলে না পায়, ওরা তো দুর্বল লোক নাই। তো এই পরিস্থিতি, কৃষকরা চেনে না, কৃষকরা ট্রাক্টর পায় না, এই অফিসারকে চেনেও না। এইটি কি একটা কথা ছিল? এইসব অফিসাররা কিন্তু সবাই ইয়াং, বিসিএস ক্যাডার, মানে প্রথম জব,
প্রথম জব বা দ্বিতীয় পর্যায়ের জব, একদম ইয়াং যুবক, তাদেরকে কেন এই ফিল্ডে দেওয়া হয়? দেওয়া হয় এই জন্য যে তারা সমাজটাকে সাজাবে, রাষ্ট্রটাকে বিনির্মাণ করবে, এই জন্য দেওয়া হয়। কেন বৃদ্ধ একজন ইউনো দেওয়া হয় না? বয়স্ক ইউনো দিতে পারে না? তা তো হয় না। এই ইয়াংদেরকে ফিল্ড ওয়ার্কে দেওয়া হয় এই জন্য যে সে অভিজ্ঞতা অর্জন করবে, আমাদের রাষ্ট্র, সমাজ, গ্রাম, তৃণমূলের একদম গ্রাসরুট থেকে সে এগুলি শিখতে শিখতে বড় একটা আমলা হবে। তারপর জাতীয় পর্যায়ে রাষ্ট্রের সংস্কার এবং দেশের জনগণ জনস্বার্থে কাজ করবে। এইটাই তো আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ এইটাই বুঝি, এবং এর বাইরে বোঝার কিছু নাই। তোমরা শিক্ষিত না, তোমরা আমাদের চেয়ে বেশি বোঝো না, তোমরা কোনো শিক্ষিত মানুষ না। নজরুল স্কুলে যায় না, রবীন্দ্রনাথ যায় না, এরকম লোকদের উপর তোমরা ডিগ্রি করো, পড়াশোনা করো। অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা বুঝি। তোমরা শিক্ষিত না, একাডেমিক সার্টিফিকেট আছে বাট নট, দীক্ষা নাই। শিক্ষা আছে, দীক্ষা নাই। রবীন্দ্রনাথ স্কুলে যায় নাই, এবং পৃথিবীতে যারা কিছু আবিষ্কার করছে সবাই ছিল, সবাই দেখবেন ক্রিয়েটর, তারা ড্রপ আউট, কলেজ থেকে, স্কুল থেকে কিছুদিন পড়ছে, তারপর পড়ে না, কলেজে গেছে, তারপর যায় না। কিন্তু তারা আইনস্টাইন, কেউ এরকম না। এমনকি লালন ফকির শিক্ষিত। ওই যে টকশোতে সেদিন বললো তুষার, ডাক্তার তুষার, যে সুলতান ছবি আঁকতে, সেই ছবির উপর পিএইচডি হয়, কোটি কোটি টাকা সেই ছবির দাম হয়, সে কি শিক্ষিত? আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অভিজাত পরিবারের সন্তান, আরো অনেকে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে আমি আমার মূল কথা যেটা একদম পরিষ্কার, আমি জানি কোনো কথার মূল্য নাই, কাজে আসবে না, কিন্তু বলতে হবে তো, কথা বলতে হবে, কণ্ঠ রোধ করতে কেউ পারবে না। আর আমি যতক্ষণ দেহে আছে প্রাণ, আমার গলা চলবে, চলতেই হবে। গির্জা, মন্দির, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি থাকতে পারবে না। কমিটির কোনো প্রয়োজনীয়তা, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, সরকার বলেন, যে বলেন, কোনো যুক্তি নাই, যৌক্তিকতা নাই। আল্লাহর ঘর বলবেন, আবার সেখানে কমিটি দিবেন, ইমাম সাহেব নিয়োগ দিবেন। আরে ভাই, তুমি যদি ইমাম সাহেব নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখো, যোগ্যতা রাখো, তাহলে তুমি ইমামতি করো, তুমি ইমামতি করো। আমি আবার এইসব যোগ্যতা রাখি না। মন্দিরে প্রার্থনা করবা, পূজা অর্চনা করবা, কার জন্য? সৃষ্টিকর্তা ভগবানের জন্য, না কি আবার ওই গরুর দালালের জন্য? কমিটির জন্য, কমিটির জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি লাগবে কেন? শিক্ষক লাগবে, ভালো শিক্ষক লাগবে, তাহলেই ভালো শিক্ষার্থীরা বেরিয়ে আসবে। ভবিষ্যৎ সম্ভাবনাময় বাংলাদেশ উপহার দেবে ওই শিক্ষার্থীরা, এজন্য লাগবে ভালো শিক্ষক। সেটা দেখবে কে? উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিসার আছে। আমি বারবার বলছি, কারণ আমার যুক্তির কথা আমি বারবার বলবো, কারণ আমাদের জ্ঞান কম, তো আমার জ্ঞান কম, অথবা এক কথা বারবার বলি। আর যাদের প্রচুর জ্ঞান, পণ্ডিত্য আছে, দীক্ষা আছে, তারা বা অনেক নতুন নতুন স্বপ্ন কথা আপনাদেরকে শোনাতে পারবে। আমি তো পারবো না, শুনবেন না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছে, প্রাথমিক শিক্ষা অফিসার আছে, তারা উপজেলার যে কোনো প্রান্তে, যে কোনো স্কুলে 30 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারে। তাহলে সেখানে কমিটি লাগবে কেন? যেই কমিটির প্রশ্ন নির্বাচন, এবং নির্বাচনও লাগে। দুর্ভাগ্য কি জানেন, আমার জানা মতে উজিরপুর একটা মাধ্যমিক স্কুল নির্বাচনে আপনার র্যাব মোতায়েন হয়েছিল। এটা আমাকে বলেছিল বরিশাল উজির অঞ্চলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একজন এমপি, অ্যাডভোকেট, আমার সাথে তার কথা হয়, কিন্তু এই মুহূর্তে আমি হঠাৎ করে ভুলে গেছি। তিনি বলছিল, ইউনুস তালুকদার, সাবেক এমপি, তিনি বলছিল যে ভাই, একটা স্কুল কমিটির নির্বাচনে র্যাব মোতায়েন করা হয়েছে কোনো একটা পক্ষ থেকে। ভাবতে পারেন, আমি এই এলাকার এমপি, আপনারা তো তাহলে খুব প্রাণবন্ত মানুষ, এবং কথা বলেন খুব সুন্দর করে, খুবই ভালো মানুষ আমার দৃষ্টিতে। এই আজকালকে ভালো মানুষ মানে 2 নম্বর লোক যাদেরকে বলেন, আমি বলি ভালো মানুষ, 18-19 না হইলেই চলে।
বলে ১ নম্বর লোক তো পৃথিবীতে নাই, ১ নম্বর লোক তো পাওয়া যায় না, তাহলে ২ নম্বর লোকটাই হলো ভালো লোক। ১৮-১৯ না হইলেই চলে। এখন আমরা তো হয়ে গেছি ১৮-১৯, ২২-২৩, যাই হোক, আমি ওই কথাটা বলছি। এখানে কমিটি, স্কুল, কলেজ কিংবা মসজিদ, মাদ্রাসা কিংবা গির্জা, মন্দির, এই সমস্ত জায়গায় কমিটির প্রয়োজনীয়তাটা নিয়ে আলোচনা করতে হবে। আদৌ কি দরকার আছে না আদৌ কি দরকার নাই, কিন্তু সেটা হয় না। আলোচনা হয় কি নিয়ে? আলোচনা হয় অফিসার হবেন সভাপতি, না বিএ পাস লাগবে সভাপতি হইতে, না পটুয়াখালীতে একটা হাই স্কুলে একজন ওই এলাকার দফাদার সে সভাপতি হয়েছিল এক সময়। এটা খুব আলোচিত ছিল, আমার কাছে আলোচিত লাগে, আপনাদের কাছে নাও লাগতে পারে। দফাদার, চৌকিদার দফাদার আর কি, সে অনেক মোড়ল, অনেক সম্পত্তি আছে, প্রভাবশালী, তাকে সভাপতি করা হয়েছিল। তো আদৌ কি এখানে কমিটির প্রয়োজন? যখনই নির্বাচন হবে তখন আওয়ামী লীগ যাবে, বিএনপি যাবে, জামাত যাবে, এখন আবার এনসিপি যাবে। তারপর মানে কি? গ্রামটাকে রাজনীতির কুরুক্ষেত্র বানাই ফেলে। শিক্ষকরা হয়ে যায় অসহায়, তারা তো দালালি করা শিখে। কেন শেখে? এমপি সাহেব বলছে এই কাজ করতে। যখনই এমপি সাহেবের কাজ না করবে, শিক্ষকের বেতন বন্ধ হয়ে যাবে, শিক্ষকের উপর নাজেহাল করা হবে, শিক্ষকের বাড়িতে হামলা করা হবে, তা শিক্ষক দালাল হয়ে যায়। এই শিক্ষক যাদেরকে শিক্ষার পাঠদান করে তারাও দালাল টাইপের একটা। অর্থাৎ মানসিকভাবে আপনাকে যেভাবে প্রস্তুত করা হবে, আপনি সমাজ রাষ্ট্রকে সেই মানসিকতাই উপহার দেবেন, অন্য কোনো মানসিকতা উপহার দিতে পারবেন না। কমিটি খেলা, মসজিদে কমিটি খেলা, মাদ্রাসায় কমিটি খেলা। কমিটি খেলা আছে, তাহলে বলাৎকারের দায়িত্ব সব কমিটিকে নিতে। মাদ্রাসায় যে বলাৎকার হয় এই দায়িত্ব কমিটি, কোন মাদ্রাসায় যদি বলাৎকার হয় তাহলে এই কমিটির সভাপতিকে ফাঁসি দিতে হবে। আর নাই না। কোন স্কুলে যদি 80% কম পাস করে তাহলে সভাপতির 4 মাস জেল হবে। আর নাই, তাই তো। মসজিদ কমিটি, স্কুল কমিটি, মন্দির কমিটি। হ্যাঁ, আমি একটা মন্দিরে দেখেছি বড় জাঁকজমক করে পুজো হয়। এখন কত টাকা খরচ হয় তা জানি না, তবে কোটি টাকা খরচ হয়। তাই টাকাটা দেখে কমিটির সভাপতিকে ঢাকায় থাকে, কি করে? কাস্টমে চাকরি করে। বুঝতে পারছেন? গ্রামের একটা মন্দিরের পূজা কমিটির সভাপতি থাকে ঢাকায়। এত টাকা কিভাবে একটা পূজায় খরচ হয়? জাঁকজমক, জৌলুস, মানে চিন্তা করা যায় না। তারপর খুঁজতে দেখলাম যে সে কাস্টমসে চাকরি করে। আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের শুল্ক টাকা ওখানে দুর্নীতি কইরা সেই টাকাই না মন্দিরে ব্যবহার করা হয়, এবং মন্দিরের জাঁকজমক কইরা ভগবানের কাছে প্রার্থনা করা হয়, পূজা অর্চনা করা হয়। আর আপনি স্বর্গে চলে যাবেন? স্বর্গ এত সস্তা, স্বর্গ এত সস্তা। আরে মিয়া, বিএনপি আওয়ামী লীগ সস্তা, স্বর্গ জামাত সস্তা, স্বর্গ এত সস্তা না। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে। ওই কবিতা ভুলে যাই, বুঝছেন? নজরুল ইসলামের কবিতা মনে থাকে নাকি এত কবিতা? আর আমি বুড়া মানুষ, অসুস্থ মানুষ। জাকির মিজানুর রহমান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। তা আমার মূল মেসেজটা আপনারা যদি আমার সাথে মনে করেন যৌক্তিক, যে আদৌ কোনো কমিটির দরকার নাই, বিএ পাসও লাগবে না, আর সরকারি কর্মকর্তাও লাগবে না, আর দফাদারও লাগবে না, আর ঘুষখোর কোনো আমলাও লাগবে না, বা অফিসারও লাগবে না। উপজেলা প্রশাসনকে প্রস্তুত করুন। বিকেন্দ্রীকরণ, বড় বড় শব্দ বলেন কিন্তু বড় বড় কাজ করেন না। আওয়াজ বড়, কাজ ছোট। ইট ইজ লেস টক মোর ওয়ার্ক। ইংরেজিতে বললে আবার ভালো লাগে না, ইংরেজিতে বললে সত্য মনে হয়। লেস টক মোর ওয়ার্ক। উপজেলা প্রশাসনকে শক্তিশালী করেন। এই ইয়াং উপজেলা প্রশাসনে যারাই আছে কর্মরত কর্মকর্তা, প্রত্যেকে ইয়াং, তাদেরকে মাঠে কাজ করার সুযোগ দেন, ফিল্ড ওয়ার্কের সুযোগ দেন। ফিল্ড ওয়ার্ক করুন, তাহলে এগুলির কোনো কমিটির প্রয়োজন হবে না। শিক্ষকরা শিক্ষকদের জায়গায় থাকবে, শিক্ষার্থীরা শিক্ষার্থীদের জায়গায় থাকবে, বাস। রাজনীতি রাজনীতির জায়গায় রাখে। কথা পরিষ্কার। কমিটি খেলা বন্ধ করুন। মসজিদ থেকে, মন্দির থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে আমি বিনীত অনুরোধ করছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।